আপনারা শুনছেন বীরভূম নিউজ টিভি চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের ওপর হামলার অভিযোগ বিজেপির। রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। এবার আইপিএল দেখবে ধোনি রাসেল জুটি, পাল্টা সিএসকে পেসারকে দলে পেতে ঝাঁপাচ্ছে কেকেআর। বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও। দিল্লিতে আত্মঘাতী বিস্ফোরণ কাণ্ডে বিরাট সাফল্য, উমরের ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করল এনআইএ। এসআইআর আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী এক মহিলা ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে। ভোটের টিকিটের লোভে বাবাকে নোংরা কিডনি দান, রোহিণীকে বেনজির আক্রমণ লালু পরিবারের। বিহার নির্বাচনে ব্যবহার হয়েছে বিশ্বব্যাংকের 14,000 কোটির অনুদান, চাঞ্চল্যকর দাবি পিকের দলের। সোমবার শেখ হাসিনার ফাঁসি রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে। অভিষেকের আর্জিতে সারা সোমবারই অনশন প্রত্যাহারের ঘোষণা মমতা বালার। কাশ্মীরে পোতা সন্ত্রাসের বীজ গোটা দেশে ছড়িয়েছে, ফারুককে এক হাত নিয়ে তোপ শরীর। ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি, পরাজয়ের দায়ভার দলের কাঁধে চাপালেন কোচ গম্ভীর। দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলিবৃষ্টি, এবার নায়িকার বাবাকে বন্দুক রাখার লাইসেন্স যোগী সরকারের। বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের। অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের 2 মন্ত্রী। খড়দহে বিপুল পরিমাণ মজুদ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। উলুবেড়িয়ার মুম্বাই রোডে ভয়াবহ দুর্ঘটনা, 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1, আহত 3। জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ। খড়দহে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কি সমাজ বিরোধীদের দালাল? লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিণীর পর পাটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর 3 কন্যা। ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে কান কাটা খলিল বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি। বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী বাজার। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপ, এবার বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে। গাড়িতেই থাকবে চিকিৎসক থেকে নার্স, হবে ইউএসজি থেকে ব্লাড টেস্ট। ভোটের আগে বঙ্গবাসীকে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা উপহার মমতার। রাজভবনে অস্ত্র নিয়ে বিতর্ক, তৃণমূল সাংসদকে ক্ষমা চাইতে হবে, কড়া বার্তা রাজ্যপালের। অপারেশন সিঁদুরে কোনো লাভ হয়নি, বিস্ফোরক দাবি ফারুক আব্দুল্লাহর। জেলে বসেই নাশকতার ছক, দিল্লি বিস্ফোরণে এবার নাম জড়ালো নদিয়ার শিবিরের। জলসীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার 29 বাংলাদেশি মৎস্যজীবী। দিল্লি বিস্ফোরণকে সমর্থন করে পোস্ট, হেমন্তের রোশানালে গ্রেফতার 21 সন্দেহভাজন। আর্জিকর আর্থিক দুর্নীতি মামলায় বয়ান রেকর্ডের ভাবনা, আরও বিপাকে সন্দীপ। ডায়মন্ড হারবার মেডিকেল থেকে নিখোঁজ, 3 দিন পর নয়াঞ্জলিতে উদ্ধার বৃদ্ধের দেহ। দিল্লি কাণ্ডের মাঝে অনুপ্রবেশের চেষ্টা, নেপাল সীমান্তে গ্রেপ্তার 2 চিকিৎসক, রয়েছে পাক যোগ। এসআইআর আতঙ্কে বাংলাদেশ ফেরার চেষ্টা, নদিয়ার সীমান্তে গ্রেপ্তার 11 অনুপ্রবেশকারী। জম্মু কাশ্মীরে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ি ট্রাকের সংঘর্ষে মৃত 4। পরকীয়ার জের, নলহাটিতে স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে পরপর গুলি, গ্রেফতার স্বামী। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের পর রাজ্যে আরও তৎপর হয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর 24 পরগনার খড়দহের একটি বাড়ি। রবিবার তীব্র বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পৌঁছয় রহরা থানার পুলিশ। একজনকে আটক করা হয়েছে।
বাজির মশলা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে দাবি অভিযুক্ত অভিজিৎ সিং এর। খড়দহের ঠাকুর কলোনিতে অভিজিৎ সিং এর বাড়িতে এদিন বিস্ফোরণটি ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক, তবে কেউ হতাহত হননি। ওই বাড়ির সামনে ভিড় জমে যায়। পুলিশ এসে বাড়ির ভেতর পরীক্ষা করে। দেখা যায় বিস্ফোরণে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, পুড়েও গিয়েছে কিছু জিনিসপত্র। অভিযুক্ত অভিজিৎ সিং বলেন, আমরা খেয়ে দিয়ে শুয়েছি, হঠাৎ আওয়াজ হয়। প্রথমে ভেবেছি পাশের কারখানায় টায়ার ব্লাস্ট করেছে, তারপর দেখি ঘরে ধোঁয়া। কি থেকে তার বাড়িতে বিস্ফোরণ হলো? অভিজিতের দাবি, কালীপুজোর সময় তুবড়ি বানিয়েছিলাম, তারই মশলা ছিল। কিন্তু এভাবে বাড়িতে কি বারুদ মজুত করা যায়, সেই প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে বাড়িতে মজুদ বারুদ থেকেই এই বিস্ফোরণটি ঘটে। অভিযুক্ত দাবি করেছেন বাড়িতে বাজি তৈরি করতেন, সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে। কি জন্য বাড়িতে এত বারুদ মজুত করেছেন তাও তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। কালীপুজোয় তুবড়ি বানানোর পর বাড়িতে কত বারুদ মজুদ ছিল সেই প্রশ্নই উঠছে। বারুদ মজুদের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। খড়দহের বন্দিপুরের যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় উত্তেজনা। রহরা থানার পুলিশের একাংশের ভূমিকায় অসন্তুষ্ট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, আমি জানি না পুলিশ কার দালালি করছে, সমাজ বিরোধীদের। তা না হলে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে কেন? এতদিন তো সবকিছুই ঠিকঠাক ছিল। বৃহস্পতিবার রাতে রহরা থানার অন্তর্গত খড়দহের বন্দিপুরের ডাঙ্গাডিগলা এলাকার বাসিন্দা সুরজ খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বর্তমানে সে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করতে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তখনই আক্রান্তের মা মন্ত্রীর কাছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরে পুলিশকে নিশানা করেন শোভনদেব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে, আক্রান্ত যুবকের পরিবারের সঙ্গে কথা বলবে, হাসপাতালে গিয়ে সবকিছু দেখবে, এটাই তো হওয়া স্বাভাবিক। কিন্তু কিছুই করলো না, উল্টে পুলিশ বলছে মিটমাট করে নিতে। পুলিশ কার দালালি করছে? সমাজ বিরোধীদের হয়ে দালালি করবে? পুলিশের তো আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল। আমি জানি না এখানে পুলিশের কে এসে কথা বলেছিল। আমি সব সময় চেষ্টা করে এসেছি খড়দহ বিধানসভা এলাকায় সমাজ বিরোধী মুক্ত করতে, কিন্তু 2-4 জন সমাজ বিরোধীদের জন্য গোটা এলাকা বদনাম হবে তা মেনে নেওয়া যায় না। একই সঙ্গে মন্ত্রীর হুঁশিয়ারি, পুলিশ সঠিকভাবে চললে কোনো গন্ডগোল হতে পারে না। টুকটাক ঝামেলা হতেই পারে, তার মানে এই নয় যে কাউকে প্রাণে মারার চেষ্টা হবে। তাই পুলিশের নিষ্ক্রিয়তা তো অবশ্যই রয়েছে, তা না হলে হঠাৎ কেন এই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়বে? এতদিন তো দেখা যায়নি। এর জন্য যত দূর যাওয়ার তত দূর যাব। যদিও এ নিয়ে পুলিশের বক্তব্য, হামলার ঘটনায় একজনকেই অভিযুক্ত পাওয়া গিয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জিতে সারা এসআইআরের প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। সোমবার দুপুর 12টায় অনশন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ডাক দিয়েছেন বৃহত্তর আন্দোলনের। সাফ জানিয়েছেন, এসআইআরের নামে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। মতুয়ারা মনে করছেন এসআইআরের ফলে অনেকেরই নাম বাদ যেতে পারে, সে কারণে এর প্রতিবাদে সরব মতুয়ারা। মমতা বালাপন্থী মতুয়ারা ঠাকুর বাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। যদিও একে একে 15 জন বিশেষ কারণে কয়েকদিন আগেই অনশন প্রত্যাহার করেছেন, তবে মমতা বালা ঠাকুর সহ 10 জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুর বাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। এরপর রাতে অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বালা ঠাকুর। এদিন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বলেন, বেলা 12টার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন, তার চিঠিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত। এরপরেই তিনি জানান, তবে অনশন তুলে নেওয়া হচ্ছে কারণ এবার বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। প্রসঙ্গত, বঙ্গে এসআইআরের সিদ্ধান্ত বিজেপির জন্য আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে দল। আতঙ্কিত মতুয়া মহাসংঘের আরেক সংঘাধিপতি শান্তনু ঠাকুর। এসআইআরের ফলে কারো নাম বাদ গেলে প্রয়োজনে সিএএ করে নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সেই আশ্বাসে কাজের কাজ হয়নি। পরিবর্তে দিন যতই গড়াচ্ছে এসআইআর নিয়ে আতঙ্ক যেন মতুয়াদের মধ্যে আরও বাড়ছে, যার প্রভাব ভোট বাক্সে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পটাশপুরে স্ত্রীকে খুন করে কাটা মুন্ডু নিয়ে রাস্তায় ঘুরেছিলেন স্বামী।
সেই নৃশংস হত্যাকাণ্ডে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কাঁথি মহকুমা আদালত। যাবজ্জীবনের সঙ্গে দোষীর আর্থিক জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও 1 বছর অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক শুভদীপ চৌধুরী। ঘটনায় 22 মাসের মধ্যে গৌতম গুচ্ছাইতকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ঘটনায় মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তাদের মধ্যে ছিলেন 2 প্রত্যক্ষদর্শী। গৌতম মানসিক ভারসাম্যহীন বলে আদালতে জানায় তার আইনজীবী। তবে আদালতে সেই দাবি ধোপে টেকেনি। সওয়াল জবাব শুনে সাজা ঘোষণা করেন আদালত। মামলার সরকারি আইনজীবী মনজুর রহমান খান বলেন, গৌতম মানসিক ভারসাম্যহীন বলেই আদালতে দাবি করে আসামি পক্ষ। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ চুলচেরা বিশ্লেষণের পর সে দাবি নাকচ করে। পূর্ব মেদিনীপুরে এমন জঘন্যতম এবং নৃশংস হত্যাকাণ্ড আগে ঘটেনি। উল্লেখ্য, 2024 সালের 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন বছর 26-এর স্ত্রী ফুলরানী গুচ্ছাইতকে খুন করে স্বামী গৌতম। স্ত্রীর পরকীয়া রয়েছে এই সন্দেহেই তাকে খুন করে স্বামী। ঘটনার দিন ফুলরানী রান্নাঘরেই ছিলেন। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় গৌতম। এরপর স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায়। কখনো মুন্ডু হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে, আবার কখনো বেঞ্চে কাটা মুন্ডু রেখে বিশ্রামও নেয় সে। হাতে ধরা ছিল রক্তমাখা কাটারি। খবর দেওয়া হয় পুলিশকে। তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দেহ এবং কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। গ্রেফতার করা হয় ওই যুবককেও। বিচারাধীন বন্দী হিসাবে জেলেই ছিল সে। ফুলরানীর ভাই প্রশান্ত দাস অধিকারী বলেন, বোনকে যেভাবে খুন করা হয়েছে তাতে ওর যাবজ্জীবন সাজা যথেষ্ট নয়, আমরা ফাঁসি চাই। জলপাইগুড়ি ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার লাভ রিঅ্যাক্ট এবং ঘনিষ্ঠ সম্বোধনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তি শেষ পর্যন্ত রীতিমতো সংঘর্ষে পরিণত হয়। ঘটনার জেরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ওভারব্রিজ সংলগ্ন বেমটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর সঙ্গে কিছুদিন আগে বিয়ে হয় রুবিনার। অভিযোগ, বিয়ের পরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন শাহজাহান। বিষয়টি জানতে পেরে স্বামীর উপর নজরদারি শুরু করেন রুবিনা। এরপরেই ধরা পড়ে স্বামী এবং তার প্রাক্তনের ঘনিষ্ঠ চ্যাট, যেখানে ওই মহিলা নাকি শাহজাহানকে সোনা বলে সম্বোধন করছিলেন। এর আগে ইনস্টাগ্রামে শাহজাহানের এক পোস্টে সেই প্রাক্তন প্রেমিকা লাভ রিঅ্যাক্ট করায় রুবিনার সন্দেহ আরও ঘনীভূত হয়। এ নিয়ে দম্পতির মধ্যে অশান্তি চরমে ওঠে। রুবিনার অভিযোগ, প্রথমে তাকে মারধর করেন শাহজাহান। এরপর তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে 2 পরিবারের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, রুবিনা এবং তার পরিবারের সদস্যরা শাহজাহানকে বেধড়ক মারধর করেন। আহত হন শাহজাহানের পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়রা জানান, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। গুরুতর জখম অবস্থায় শাহজাহানকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। গভীর সমুদ্রে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ, সে অভিযোগে 29 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। রবিবার ভোরে ওই মৎস্যজীবীদের আটক করা হয়। এদিন দুপুরে আটক বাংলাদেশি মৎস্যজীবীদের উপকূলরক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেয়। রবিবার ভোরে বঙ্গোপসাগরে টহল দিচ্ছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। টহলরত অবস্থায় বাহিনীর জওয়ানদের নজরে আসে আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে বাংলাদেশের একটি ট্রলার ভারতীয় জলসীমায় প্রবেশ করে। তৎক্ষণাৎ উপকূলরক্ষী বাহিনী এফবি আমিনা গনি নামের ওই বাংলাদেশি ট্রলারটিকে আটক করে। ট্রলারে ছিলেন 29 জন বাংলাদেশি মৎস্যজীবী। তাদের আটক করা হয়। দুপুরে আটক করা হয় বাংলাদেশি ওই মৎস্যজীবীদের নিয়ে আসা ফ্রেজারগঞ্জ উপকূলে। এরপর আটক মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, 29 জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ধৃত মৎস্যজীবীদের সোমবার কাকদ্বীপ এসজেএম আদালতে তোলা হবে। শুধুমাত্র রাজকোষের অর্থই নয়, বিহারের ভোটে জিততে বিশ্বব্যাংকের দেওয়া 14,000 কোটি টাকা উড়িয়ে দিয়েছে এনডিএ। ফল প্রকাশের পরে বিস্ফোরক অভিযোগ করলেন প্রশান্ত কিশোরের দল জনসুরাজ। তাদের দাবি, ভোটের আগে বিহারে 40,000 কোটি টাকার খয়রাতি করেছে বিজেপি। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায় বিপুল জয় পেয়েছে এনডিএ শিবির। 202টি আসন ছিনিয়ে নিয়েছে মোদি নীতিশ জুটি। একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজেপি। তাদের ঝুলিতে 89টি আসন, আর অন্যদিকে জেডিইউ পেয়েছে 84টি। বিরোধী মহাগঠবন্ধনের আসন সংখ্যা তলানিতে, এতটাই কম যে বিধানসভায় বিরোধী দলনেতার পদ পেলেও বিরোধীরা রাজ্যসভায় সদস্য পাঠানোর ক্ষেত্রে সমস্যায় পড়বে।
অন্যদিকে প্রশান্ত কিশোরের জনসুরাজের ভরাডুবি হয়েছে, কোনো আসন জেতেনি জনসুরাজ। ভোটের হারও আশাপ্রদ নয়। সেই ভরাডুবির পরেই পিকের দল বিস্ফোরক অভিযোগ করছে। দলের সভাপতি উদয় সিং শনিবার অভিযোগ করেছেন, ভোটে জিততে শেষ বেলায় বিহারে 40,000 কোটি টাকা বিলিয়েছে সরকার, যা অভাবনীয়। বিশ্বব্যাংক থেকে যে 14,000 কোটি টাকা বিহারের পরিকাঠামো উন্নয়নের জন্য দিয়েছিল, সেটাও খয়রাতিতে বিলিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার নামে ভোট কেনার চেষ্টা হয়েছে। এই প্রকল্প অনুযায়ী বিহারে 1 কোটির বেশি মহিলাকে ব্যবসা বাণিজ্য এবং চাষবাস করার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছে। সফলভাবে কোনো মহিলা ব্যবসা বাণিজ্য করতে পারলে এই প্রকল্পে তাকে পরবর্তীকালে 2 লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার অনুদান দেবে বলেও ঘোষণা করা হয়েছে। এদিকে জনসুরাজের বক্তব্য, ভোট কেনার জন্য বিহারবাসীকে ঘুষ দিয়েছে বিজেপি, আর নির্বাচন কমিশন নীরব দর্শক হিসাবে থেকে গিয়েছে। উদয় সিং এর বক্তব্য, এই হয়তো প্রথমবার নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকা সত্ত্বেও ভোটের আগের দিন পর্যন্ত মানুষ টাকা পেয়েছে। সব মিলিয়ে ভোটে ভরাডুবির দায় নির্বাচন কমিশনের উপরেই চাপিয়েছেন জনসুরাজ সভাপতি। বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদী নীতিশের এনডিএ জোট। এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী 20 নভেম্বর বিহারের গান্ধী ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এনডিএ স্তরে খবর, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একই সঙ্গে দিল্লির অন্যান্য প্রথম সারির এনডিএ নেতারাও এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের সন্ধ্যায় উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ রাজ্যের 243টি আসনের মধ্যে 202টি আসন জিতে কার্যত চমকপ্রদ ফল করেছে। জোটের 2টি প্রধান দল বিজেপি এবং নীতিশ কুমারের জেডিইউ যথাক্রমে 89টি এবং 85টি আসন জিতেছে। অন্যদিকে এনডিএর ঝোড়ো জয়ের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে তেজস্বী রাহুলদের মহাজোট বন্ধন। আরজেডি মাত্র 25টি আসন পেয়েছে, আর কংগ্রেস 6টিতে এসেই থেকেছে, এবং বামপন্থী দলগুলি সব মিলিয়ে মাত্র 3টি আসন পেয়েছে। বিএসপি এবং আইআইপি 1টি করে আসন পেয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। 17তম বিধানসভা ভঙ্গের অনুমোদন নিয়ে রাজভবনে গিয়ে সোমবারে নীতিশ তার ইস্তফা দেবেন, এমনটাই রাজনৈতিক মহলের জল্পনা। এরপরে এনডিএ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানাবে। শপথ গ্রহণের প্রস্তুতিও চলছে জোর কদমে। পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, সম্ভবত আগামী 20 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচির উপর নির্ভর করে শপথ গ্রহণ হতে পারে। বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি শিল্পা, আবার ফিরে আসবো আগামী পর্বে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।